নমস্কার। আজ থেকে শুরু করছি স্বনামধন্য সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কয়লাকুঠির দেশ। আজ উপন্যাসের প্রথম পর্ব। ব্রাঞ্চ লাইনের ছোট্ট রেল স্টেশন। ট্রেন থেকে নেমে সোজা পশ্চিম মুখে মাইল 2 গেলেই দেখা যায় পায়ের তলার মাটির রং গেছে বদলে। সমতল সেই প্রান্তর আর নেই। চারিদিকে শুধু উঁচু নিচু ঢেউ খেলানো ধানের মাঠ। মাঠের মাঝখানে সবুজ গাছপালায় ঘেরা ছোট ছোট এক একখানি গ্রাম, আর তারই মাঝখান দিয়ে সাপের মতো আঁকা বাঁকা রাঙামাটির পথ। মাটির সেই গেরুয়ার রঙও ক্রমশ কালো হয়ে আসে। দূর থেকে দেখা যায় মাঠের মাঝে যেখানে যেখানে চিমনির মাথায় কালো ধোঁয়া উঠছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে লোহার তৈরি প্রকাণ্ড হেডগিয়ার। খাদের মুখ থেকে ডিপো পর্যন্ত ইস্পাতের লাইন পাতা। তারই ওপর দিয়ে যাওয়া আসা করছে কয়লা বোঝাই টপ গাড়ি। দূরে দূরে সাদা চুনকাম করা সাহেবদের বাংলো, বাবুদের কোয়ার্টার, আর নিতান্ত হতশ্রী কতগুলো ছোট ছোট বস্তি, কুলি মজুরের ধাওড়া, ছোট ছোট হাট বাজার, ছোট ছোট গ্রাম। কয়লাকুঠির দেশ। যে সময়ের কথা বলছি তখন এখানে ইংরেজের রাজত্ব। আগে ছিল দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, নদীর দুপাশে ছিল শাল তমালের প্রকাণ্ড জঙ্গল। চাষিরা মনের আনন্দে চাষ করত, আর আশেপাশে গ্রামের লোক গরুর গাড়ি বোঝাই করে জ্বালানি কাঠ কেটে আনত জঙ্গল থেকে। এখন সে নদী গেছে মজে, জঙ্গলের চিহ্ন মাত্র নেই। জ্বালানি কাঠের অভাব গেছে ঘুচে। জমি জমা বেচে কুঠির সাহেবদের কাছ থেকে শুনতে পাই কত লোক কত টাকা পেয়েছে। সুলতানপুরের মুখুজ্জেদের অবস্থা ছিল খুব খারাপ। এত খারাপ যে তাদের সেজ বউ একদিন প্যারি মোড়লের ক্ষেত থেকে লঙ্কা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। সে কথা আজ আর কারো মনে নেই, ভুলে গেছে। ভুলে যাবার কারণ সুলতানপুরের মুখুজ্জেরা এখন হয়েছে সুলতানপুরের বাবু, হয়েছে এই কালো কয়লার কল্যাণে। যে সেজ বউ লঙ্কা চুরি করেছিল সেই সেজ বউকে আজকাল দেখলে আর চেনা যায় না। গায়ে এক গা গয়না, বাস করে দোতলা দালান বাড়িতে, হাওয়া গাড়িতে চড়ে হাওয়া খায়, গায়ের রং পর্যন্ত ফর্সা হয়ে গেছে। কিন্তু এখানকার সব কিছুই যেন ওই কয়লার বাজারের সঙ্গে সমসূত্রে গাঁথা। কয়লার দাম যখন চড়ে সকলের মুখে হাসি ফোটে, আবার দাম যখন পড়ে চারিদিকে মনে হয় যেন অন্ধকার। গত 3 বছর ধরে কি যে হয়েছে কে জানে। কয়লার দাম নামতে নামতে হঠাৎ এমন একটা জায়গায় এসে থেমেছে, কিছুতেই যেন আর উঠতে চায় না। কেন যে এমন হলো কেউ কিছু বুঝতে পারে না। নানা লোকে নানান কথা বলতে থাকে। কেউ বলে সুদূর ম্যানচেস্টার থেকে জাহাজ বোঝাই কয়লা আসছে। আবার কেউ কেউ বলে ইংরেজের ইচ্ছে নয় যে আমাদের দেশের কয়লার বাজার ভালো চলে, তাই তারা লোকসান দিয়ে বিলিতি কয়লা বেচতে আরম্ভ করেছে। আজগুবি এমনি সব গুজব রটিয়ে দিয়ে মানুষ হয়তো বা একটু সান্ত্বনা লাভ করে, কিন্তু মনে শান্তি পায় না। টাকা পয়সার অভাব। দিনে দিনে এই কয়লাকুঠির দেশটা কেমন যেন ম্রিয়মাণ হয়ে এলো। ধীরে ধীরে ছোট ছোট কুঠি গেল বন্ধ হয়ে। চিমনিতে ধোঁয়া ওঠে না, লোকজন বেকার। ইংরেজ কোম্পানির কয়েকটি মাত্র কুঠি তখনও চলছে। চাষির যেসব ছেলে চাষ ছেড়ে দিয়ে কয়লাকুঠিতে চাকরি করছিল, এখন তারা বাড়িতে বসে। চাষাবাদের জমিও গেছে, এখন আবার চাকরিটাও গেল। জামজুড়িতে হাট বসত প্রতি রবিবার। সে হাট এখনো বসে, কিন্তু সে শুধু নামে মাত্র। হিঙুল নদীর ওধারে চাষিদের গ্রাম একটা এখনো আছে। বাড়ির পাশে খেতে খামারে কিছু তরিতরকারি এখনো হয়। ঝুড়ি ভর্তি সেসব ফসল তারা বেচতে আসে জামজুড়ির হাটে। বেচতে আসে, কিন্তু কেনবার লোক কোথায়? 2 পয়সা সের বেগুন আর 4 পয়সা সের আলু। শিম, লঙ্কা, পেঁয়াজ, কচুর দাম একরকম নেই বললেই হয়। বর্ষার কয়েকটা মাস হিঙুল নদী কানায় কানায় ভরে থাকে।
গিরিমাটি ধোয়া ঘোলাটে জলের ঢল নেমে আসে পশ্চিম থেকে। বর্ষার পর শরৎ, পেঁজা তুলোর মতো আকাশ ভরা সাদা সাদা মেঘের সমারোহ। হিঙুলের ঘোলা জল একটু যেন পরিষ্কার বলে মনে হয়। তারপর ধীরে ধীরে কেমন করে কোন দিক দিয়ে সব জল যে শুকিয়ে যায় কেউ তা বুঝতে পারে না। দেখতে দেখতে শীত এসে পড়ে। ঠান্ডা ঠান্ডা হাওয়া প্রথম প্রথম মন্দ লাগে না। নদীর ধারে ধারে আঁকা বাঁকা মেঠো পথ ধরে জামজুড়ি থেকে ভাঙা হাটের লোকজন একটু সকাল সকাল বাড়ি ফিরে আসে। গাছের পাতার ফাঁকে ফাঁকে পড়ন্ত সূর্যের স্তিমিত আলোর ছটায় নদীর শুকনো বালি চিকচিক করে ওঠে। পশ্চিমে আকাশটা লালে লাল, মনে হয় সারা আকাশে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে। পাখিদের নিরে ফেরবার সময়। চাষি বউ বলে, এই বাজারে কি করে কি হবে বলতে পারো মোড়ল? মোড়ল তাকে সান্ত্বনা দেয়, বলে, আর কিছুদিন সবুর করো, এমন দিন চিরকাল থাকবে না। চিরকাল থাকবে না তা সে জানে। এরকম সান্ত্বনার কথা সে অনেক শুনেছে, কিন্তু কথায় পেট ভরে না। ভালো দিন যখন আসবে ততদিন হয়তো সে বাঁচবে না। বলে, গাঁয়ের জমি জমা বেচে দিয়ে তখন যদি কুঠির বাজারে গিয়ে বাস করতাম তাহলে বোধহয় ভালো হতো। অর্থাৎ গ্রামে আছে বলেই তাদের এত কষ্ট। শহর বাজারে থাকতে পারলে হয়তো সুখে থাকত, এই তার ধারণা। শহর বাজার মানেই জামজুড়ির বাজার। বাজারের অবস্থা আরও শোচনীয়। বাজারে ঢুকতেই দেখা যায় একটা পাঠশালা বসেছে। ছোট ছোট ছেলে মেয়ের চিৎকারে হট্টগোলে জায়গাটা একেবারে গুলজার হয়ে আছে। কয়লা কুঠির যখন বেশ জমজমাট দিন, তখন কোথাকার কোন এক মারোয়ারি ব্যবসাদার এসেছিল এখানে বায়োস্কোপের খেলা দেখিয়ে পয়সা রোজগার করবার মতলবে। কিন্তু খেলা তাকে আর দেখাতে হয়নি। ঘরখানা তৈরি হবার আগেই বাজার গেল পড়ে। চতুর ব্যবসায়ী পালিয়ে গেল সেই অসমাপ্ত ঘর ফেলে দিয়ে। স্থানীয় এক গরিব ব্রাহ্মণ সেই ভাঙা ঘরের চার কোণে 4টে বাঁশের খুঁটি পুঁতে ছোট একটি খড়ের চালা বেঁধে পাঠশালা খুলেছে। পাঠশালা না ছাই, লোকটা নিজে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের ডেকে এনে পড়াবার নামে হাতের সুখে উত্তম রূপে প্রহার করে, আর কান ধরে সুর করে নামতা বলায়। অথচ এই জামজুড়ির বাজারে একসময় ছিল সবই। জামা, জুতো, ছাতা, ছড়ি, তরিতরকারি, মাছ মাংস, ঘি, দুধ ছিল নাকি। মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে, জামজুড়ির বাজার ছাড়া উপায় নেই। শাড়ি সেমিজ তো আছেই, এমনকি তরল আলতার শিশিটি পর্যন্ত। পুজোর সময় জামজুড়ির বাজারে ঢোকে কার সাধ্যি। বাজারে ঢোকার মুখেই ছিল লাল রঙের টালির ছাদ দেওয়া পুলিশ থানা, আর পাশেই প্রকাণ্ড একটা বুড়ো বট গাছ। গাছের নিচে অসংখ্য গরুর গাড়ি। বহু দূর দূরান্তের গ্রাম থেকে জিনিসপত্র সওদা করতে আসত তারা। ঠুং ঠুং করে গরুর গলার ঘণ্টা বাজছে, ঘুঙুর বাজছে। ওদিকে বাজার ভর্তি দর্জির দোকান। সেলাইয়ের কলের ঝকঝক শব্দেই বাজারে কান পাতবার উপায় নেই। লোকে লোকে বাজারের পথ যেন ঠাসা। কিন্তু এ সবই হতো বুঝি ওই মাটির তলা থেকে প্রচুর পরিমাণে কয়লা উঠত বলে। ধরিত্রী তার বুকের তলার গুপ্ত রত্নভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছিল। যেই কয়লার খাত বন্ধ হওয়া, অমনি তার সঙ্গে সঙ্গে সবই বন্ধ। তবে এ অঞ্চলে কয়লার বড় বড় কারবারি যারা, তারা নাকি বলে এ মন্দা বাজার থাকবে না কখনো, আবার উঠবে। এক্ষুনি উঠতে পারে, কোথাও যদি বেশ বড় রকমের একটা লড়াই বেঁধে যায়। কিন্তু এই ভারতবর্ষ, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, মানুষে মানুষে মারামারি কাটাকাটি পছন্দ করে না। তবু প্রাণের দায় এই কয়লাকুঠির দেশের লোকগুলো তখন মনে মনে প্রার্থনা করে, বাঁধুক লড়াই। তা না হলে যে জামজুড়ির বাজারে একদিন যাত্রার দলের পোশাক পর্যন্ত ভাড়া পাওয়া যেত, সেখানে আজকাল সাজ পোশাক দূরের কথা, সামান্য একটা রঙের দোকান তাও নাকি বন্ধ হয়ে গেছে। দোকান বন্ধ করে দিয়ে দোকানি চলে গেছে কলকাতার কাছাকাছি কোথায় কোন পাটকলের বাজারে পান বিড়ির দোকান করতে। সুলতানপুর থেকে হরিমোহন মুখুজ্জের বড় ছেলে কীর্তিবাস
সেদিন রং আনতে গিয়েছিল জামজুরির বাজারে। ফিরে এলো খালি হাতে। রং পাওয়া গেল না, কাপড় রাঙাবার রং। গ্রামের ছেলেরা ভেবেছিল যাত্রা গান করবে সরস্বতী পুজোর দিন। থিয়েটারের হাঙ্গামা অনেক। কাঠের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, স্টেজ বাঁধতে হবে, সিনারি আনতে হবে ভাড়া করে। তার চেয়ে কাজ নেই অত হাঙ্গামায়। সুলতানপুরের বাবুদের বাড়ি থেকে বড় বড় সামিয়ানা একটা চাইলে পাওয়া যাবে। কিছু সাজ পোশাক আনাতে পারলেই ব্যাস, আর কিছুরই দরকার হবে না। থিয়েটারের একদিনের খরচে যাত্রা হবে 3 দিন। কিন্তু সময় এমনি খারাপ যে তাতেও বাধা পড়ল। চাঁদার টাকা উঠল এত কম যে সাজ পোশাকের সামান্য ভাড়া তাও দেওয়া যায় না। বাবুদের বাড়ির চাঁদা ধরা হয়েছিল 10 টাকা। 10 টাকার জায়গায় তাঁরা পাঠিয়ে দিয়েছেন মাত্র 2 টাকা। তারপর ছেলে ছোকরার দল নিজেরা গিয়ে অনেক বলে কয়ে হাতে পায়ে ধরে চেঁচামেচি করে অনেক কষ্টে আদায় করে এনেছে আর 1 টাকা। বাবুদের বাড়িতেই এই, বাকি সব নেহাত গরিব। 8 আনা পয়সা দিতে হলে জিভ বেরিয়ে যায়। চাল বেচতে হয় 7 সের। এত গরিব অবশ্য কেউ ছিল না। সবাই দোহাই পারে কয়লা কুঠির। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে থাকে। কাজেই রীতিমতো সাজ পোশাক পরে যাত্রাগান করবার ইচ্ছাটা আপাতত তাদের দমন করতে হয়েছে। এবছরের মতো শেষ পর্যন্ত তারা স্থির করেছে কাপড় চোপড় রাঙিয়ে জাপানি মুক্তোর মালা পরে পাখির পালক বসানো হাতে তৈরি কাগজের মুকুট মাথায় দিয়ে কাজ চালিয়ে দেবে। পরে ভগবান যদি কখনো মুখ তুলে চান, আবার যদি কয়লাকুঠিগুলো ভালো করে চলতে থাকে, তো কি যে তারা করবে তা না বলাই ভালো। অধিকারীদের চণ্ডীমণ্ডপে সেদিন ছেলেদের যাত্রাগানের রিহার্সাল চলছে। হঠাৎ সেখানে এসে বসলেন রতন সরকার। এই রতন সরকার একদিন চাকরি করতেন জামজুরির ইংরেজ কুঠিতে। তখন তার প্রতাপ প্রতিপত্তি ছিল একটা দেখবার মতো বস্তু। এখন আর তার সে চাকরিও নেই, সে প্রতাপও নেই। পুরনো দিনের মূল্যবান স্মৃতির মধ্যে এখন আছে মাত্র তার সেই বিরাট একজোড়া গোঁফ, পাকিয়ে পাকিয়ে সরু সূচের মতো করে কান পর্যন্ত টসনা, সেই রূপো দিয়ে বাঁধানো লাঠি গাছাটা আর হাঁটু পর্যন্ত নামানো শীতকালের গরম কোটখানি। রোজ সন্ধ্যায় এককালে যার 1 বোতল হুইস্কি না হলে চলত না, আজ তার আনা 2-3 গাঁজাতেই চলে। চোখ দুটি লাল, সম্ভবত টেনেই এসেছেন। এসেই তিনি একবার এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে, তোদের সাজ পোশাকের কি হলো? গ্রামের অন্ধকার পথ, একটা আলো না হলে হোঁচট খেয়ে পড়ে যাবার ভয়। তাই লণ্ঠন একটি তিনি হাতে ঝুলিয়ে এনেছিলেন। তেলটা আর অনর্থক পড়ে কেন, হাত দিয়ে কলটি ঘুরিয়ে পোলতেটা খাটো করে দিলেন। দিয়েই লণ্ঠনটা তিনি পেছন দিকে আড়াল করে একটু লুকিয়ে রাখবার চেষ্টা করছিলেন। 3 কড়ি ছিল পাশেই দাঁড়িয়ে। চট করে লণ্ঠনটা সে একরকম ছোঁ মেরে তার হাত থেকে কেড়ে নিল। নিয়েই সে প্রথমে কলটা ঘুরিয়ে পোলতেটা দিল পুরোদমে জ্বালিয়ে। তারপর একটা খুঁটির গায়ে পেরেকের ওপর লণ্ঠনটা ঝুলিয়ে রেখে বলল, জ্বলুক না কাকা, আমাদের লণ্ঠন মোটে 2টি, দেখতেই তো পাচ্ছ। দেখতে অবশ্য সকলেই পাচ্ছিল, মাত্র 2টি লণ্ঠন, তাও আবার অবস্থা বিশেষ ভালো নয়। জীবনী শক্তিহীন বৃদ্ধের মতো আষ্টে পৃষ্ঠে কাগজের পট্টি মারা কাজ দেওয়া 2টি লণ্ঠন দুদিকে 2টি খুঁটির গায়ে ঝুলছে। রতন সরকার মুখে কিছু বলতে পারলেন না, মুখ ভার করে বসে রইলেন। 1 হাত দিয়ে আহাতুড়ি ঠুকে আর 1 হাত দিয়ে তাই তাই করে চাটি মেরে তবলা ঠিক করছিল বলরাম। বলরাম পাল, জাতিতে শ্যাকরা। তার গায়ে সেই কুঠির আমলের হাত কাটা খাকি শার্ট। হাতুড়ি সমেত হাত দুটি একবার কপালে ঠেকিয়ে বলল, পেন নাম হই দাদাবাবু, আসুন। সাজ পোশাকের কথা বলছেন, এবছর আর হলো না, 10 টাকা কম পড়ল। বলেই সে রসিকের দিকে তাকিয়ে চোখ টিপে ইঙ্গিত করে কি যেন বুঝিয়ে দিল, দিয়েই নিজের কাজ করতে লাগলো। ইঙ্গিতটা বুঝতে রসিকের দেরি হলো না, তৎক্ষণাৎ সে বলে বসল, তা টাকা 10টা তুমি দাও না রতন খুড়ো, খুড়িমাকে তাহলে আমরা সাজ পোশাক পরেই গাওনাটা শুনিয়ে দিই। রতন সরকারের চোখ ছিল তার লণ্ঠনের দিকে।
কারো যদি মাথায় একবার লাগে তো ঢিপ করে সেটা পড়ে যাবে, আর পড়লেই ব্যাস ঠুনকো কাঁচ ভেঙে যাবে চুরমার হয়ে। চিন্তায় ব্যাঘাত পড়ল। কি বললি? 10 টাকা আমি দেব? গান শুনিয়ে তোরা তো আমার সব দুঃখই ঘুচিয়ে দিবি, তাই 10টা টাকা দিতে হবে চাঁদা। এতক্ষণ পরে একটা কথার মতো কথা শোনা গেল। বলল রমাই লায়েক। পাশে এসে বসেছিল একটা খুঁটিতে ঠেস দিয়ে। বুড়ো হয়েছে, একটু আফিং খাওয়ার অভ্যেস, তাই সে রোজ একবার এখানে এসে বসে। বিনা খরচে তামাক খাওয়া চলে। আজ তার রাগ হয়েছে। রাগের কারণ, হুঁকোটা অনেকক্ষণ থেকে হাতে হাতে ঘুরছে। বার 2-3 হাত বাড়িয়েছে হুঁকোটা নেবার জন্যে, কিন্তু কেউ তা দেয়নি। চট করে রতন সরকারের কথাটা তাই সে লুফে নিল। বলল, বলো বাবা রতন, তুমি নইলে হক কথাটি কেউ বলতে পারে না। বলি, বয়সের একটা সম্মান তো আছে। যাত্রার দল করে সেটিও গেল। বাপ জ্যাঠা গুরুজন কিছু মানামানি নেই। যেখানে যাচ্ছি দেখছি এতটুকুটুকু ছেলেরা সব ঘুর ঘুর করে নাচছে আর বলছে 1 2 3 1 2 3। আর গান যদি শোনো তো কানে আঙুল দিতে হবে। আর এই দেখো না, এই যে এতক্ষণ ধরে হুঁকোটা টানছিস, তা ভুলেও একবার হাত বাড়িয়ে দেই দিকে? তা নয়, শুধু চাঁদার বেলা 2 আনায় হবে না কুড়ো। তোমার চাঁদা ধরা হয়েছে 1 টাকা। ধরা হয়েছে? ধরা হয়েছে কি রে? এ কি হাকিমের জরিমানা না জমিদারের জুলুম? লায়েক আপন মনেই বকে যাচ্ছিল। রসিক বলল, চুপ করো লায়েক, চেঁচিও না। দে রে দে, লায়েককে হুঁকোটা একবার দে, নইলে পেট ফুলে মরে যাবে। লায়েক চিৎকার করে উঠল, মরে যাবে কি রে? মরার কথা আর বলতে আছে কাউকে? শোনো রতন, শোনো, চাঁদা নিয়ে তোরা কি করবি তা আমি জানি। নেশা করে ফুর্তি করবি, এই তো? রসিক বলল, সবাইকে তুমি নিজের মতো কেন দেখো বলো তো লায়েক? নেশা আমরা কেউ করি না। সাজ পোশাক পরে যাত্রা গান করব আমরা, আর কিছু করব না। লায়েকের রাগ তখনও কমেনি। হুঁকোটা তখনও তার হাতে আসেনি। তখনও সে ঘন ঘন তাকাচ্ছে সেই দিকে। বলল, সাজ পোশাক পরে কি হবে? যতই সাজ পরো আর পোশাক পরো, বলবে সবাই সেই রোষকে ছোঁড়া। তোকে ভীম অর্জুন কেউ বলবে না। কলকাতার বড় বড় দলের গাও না হয়, সে এক আলাদা কথা, নাকি বলো রতন বাবাজি? রতন সরকার সে কথা অবশ্য বলতে পারলেন না। তখন তিনি চাঁদার কথাই ভাবছিলেন। বললেন, সেদিন আর নেই রসিক, কাল সকালে একবার যাবি, দেব গন্ডা 8 পয়সা। একই সঙ্গে চেঁচিয়ে উঠল রসিক আর বলরাম, নেব না। 10 টাকা না দেন 5টা টাকা আপনাকে দিতেই হবে। কি বলিস তোরা? রতন সরকার উঠে দাঁড়ালেন। এ কি, উঠলেন কেন? গান 2-1খানা শুনেই যাও। না, রাত হয়ে গেছে। লণ্ঠনটা হাত বাড়িয়ে পেরে নিয়ে ততক্ষণে তিনি চণ্ডীমণ্ডপের নিচে নেমে গিয়ে জুতো পায়ে দিচ্ছেন। বললেন, আলোয় আলোয় আসবে তো, এসো লায়েক। লায়েক তখন সবেমাত্র হুঁকোটা হাতে পেয়েছে। বহুক্ষণ প্রতীক্ষার পর হুঁকোটা পেয়ে প্রাণপণে গড়গড় করে টানতে টানতে লায়েক বলল, ও তুমি যাও বাবাজি, আমি একটু পরে যাচ্ছি। রতন সরকারকে দেখিয়ে রসিক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওরাও যদি এই কথা বলেন তবে তা আমোদ আহ্লাদ তুলেই দিতে হয়। লায়েক বলল, না না, তুলবি কেন? বলেই একবার তাকিয়ে দেখল রতন সরকারের হাতের আলো গ্রামের অন্ধকার পথে তখন অনেক দূরে চলে গেছে। মুখ থেকে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, দেবে দেবে রতন, 5 টাকাই দেবে। প্যাটাচ্ছা আমার, 1 নম্বরের কেপ্পন কিনা, তাই তাড়াতাড়ি পালালো। তোরাই বা ছাড়বি কেন? 2-4 বার যাওয়া আশা করবি, জোর করে করে ধরে বসবি, তাহলেই দেবে। যাত্রার দলটা করছিস যখন এত কষ্ট করে, আমোদ আহ্লাদ করবি তো বেশ ভালো করেই কর। নেচে গেয়ে আনন্দ করে ছেলে ছোকরার দল কোনো রকমে দিন কাটাচ্ছিল এই পর্যন্ত। আসলে কিন্তু এই কয়লাকুটির দেশটা মরে গিয়েছিল।
এ যে আবার কোনোদিন বেঁচে উঠতে পারে সে আশা কেউই করেনি। সে বছর বৈশাখ জ্যৈষ্ঠের নিদারুণ গ্রীষ্মকালটা পার হয়ে গেল কোনো রকমে। কয়লাকুঠির গ্রীষ্ম যে কি নিদারুণ, সেখানে বাস করে অনুভব যারা না করেছে তারা বুঝবে না। সারাটা দিন চারিদিকে খাঁ খাঁ করে, হু হু করে গরম হাওয়া বয়, পথে প্রান্তরে মানুষ দেখা যায় না। মাথার ওপর সূর্যের উত্তাপ যদি বা সহ্য হয়, পায়ের নিচের মাটি একেবারে তেতে আগুন হয়ে থাকে। তাই বর্ষায় যখন বাদল নামে, এ দেশের মানুষ তখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ছোট ছোট ছেলেমেয়েরা আকাশের অজস্র বাড়িধারা ভগবানের আশীর্বাদের মতো মাথা পেতে গ্রহণ করে। তপ্ত ধরিত্রী শীতল হয়। কিন্তু সে বছর যে কি হলো, বৈশাখ গেল, জ্যৈষ্ঠ গেল, আষাঢ়ও যায় যায়, তবু এক ফোঁটা বৃষ্টি পড়ল না। আষাঢ়ের প্রথম দিকে রথযাত্রার দিন, সবাই ভেবেছিল বৃষ্টি নামবে। বিকেলের দিকে পশ্চিমের আকাশ অন্ধকার করে কালো মেঘ উঠল। মেঘের গর্জন শুরু হলো, ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগল। কিন্তু সন্ধ্যার পরেই সব কিছু গেল ফর্সা হয়ে। কোথায় মেঘ আর কোথায় বৃষ্টি। মুরব্বী মাতব্বরেরা বলতে লাগলো, 20-30 বছর আগে একবার এমনি ধারা হয়েছিল। বর্ষা নেমেছিল শ্রাবণের 17 তারিখে। দেরিতে নেমেছিল বাদল, চাষও হয়েছিল দেরিতে। কিন্তু সেরকম বর্ষা নাকি তারা জীবনে কখনো দেখেনি। মাঠ ঘাট সব ভেসে গিয়েছিল বর্ষার জলে। শীতের দিনেও হিঙ্গল নদী ছিল কানায় কানায় ভরা। বন্ধ করো তোমার পুরনো দিনের কথা। চাষিরা মাথায় হাত দিয়ে বসল। 2-10 বিঘে মাত্র ধানের জমি, তাও যা কাঁকর পাথরে ভরা কয়লাকুঠির দেশ। বৃষ্টির জলই তাদের একমাত্র ভরসা। শান দেওয়া লাঙলের ফলা রইল একধারে পড়ে, চাষের বলদ রইল বসে। মাঠের মাটি গেল ফেটে চৌচির হয়ে। ঢালু নাবাল জমিতে বীজ ধানের চারা কিছু হয়েছিল। সবুজ কচি চারার রং দেখতে দেখতে হয়ে গেল হলুদের মতো। তারপর একদিন জলের অভাবে শুকিয়ে দড়ির মতো হয়ে নেতিয়ে পড়ল মাটির ওপর। দেশের সর্বত্র হাহাকার পড়ে গেল। দুর্ভিক্ষ অনিবার্য, লোকজন সব না খেতে পেয়ে মরে যাবে। এ অঞ্চলে সুলতানপুর সবচেয়ে বড় গ্রাম, আর সুলতানপুরের বাবা রুদ্রেশ্বর মহাদেব নাকি জাগ্রত দেবতা। এই বিপদের দিনে বাবা যদি কৃপা করেন তবেই রক্ষা, নইলে পরিত্রাণের আর কোনো পথ নেই। শুরু হলো জল শান্তি। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা উপবাস করে রইল। ছোট ছোট পুকুরের জল গেছে শুকিয়ে। দূরের পদ্মপুকুর ছাড়া আর কোথাও জল নেই। মেয়েরা শাড়ি বেঁধে কলসি নিয়ে সেই পুকুর থেকে জল আনে, আর ক্রমাগত বাবা রুদ্রেশ্বরের পাষাণ মূর্তির ওপর ঢালতে থাকে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শিবের মাথায় চলল এই অবিশ্রান্ত বাড়ি বর্ষণ। ওদিকে হিঙ্গুল নদীর তীরে গ্রামের শ্মশান ঘাট। সেই শ্মশানের পাশে শঙ্কটা ভৈরবীর মন্দির। বিপদের দিনে গ্রামের লোক এই সংকট তারিণীর মন্দিরে তাদের সংকট মোচনের প্রার্থনা জানায়। রুদ্রেশ্বরের জল শান্তির পর চলল এই শঙ্কটা ভৈরবীর পুজো। পুজো শেষ হলো গভীর রাতে। নিরম্বু উপবাস ক্লান্ত নরনারী বাড়ি ফিরছে। কঙ্করাকীর্ণ রুক্ষ পথ, অন্ধকারে ভালো দেখা যায় না, কিন্তু আবাল্য পরিচিত পথের প্রতিটি বাঁক পর্যন্ত সকলের চেনা। কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ পানুখুড়ো জিজ্ঞাসা করল, কটা বাজল? সঙ্গীরা কেউ জবাব দিল না, কিন্তু জবাব সে পেয়ে গেল। ঠিক সেই সময় অন্ধকার নদীর তীরে কোথায় যেন কতকগুলো শেয়াল ডেকে উঠল। পানুখুড়ো বলল, দেখলে রাখাল, সঙ্গে সঙ্গে জবাব পেয়ে গেলাম। শৃগালেরা নাকি প্রতি প্রহরে একবার করে ডাকে। এ তাদের দ্বিতীয় প্রহরের ডাক। পাহরকে পড়তে পড়তে টাল সামলে নিল রাখাল চাটুজ্জে। বলল, তা সত্যি। পানুখুড়ো ছিল তার পেছনে। বলল, পড়ে মরবে যে, কোন দিকে তাকাচ্ছ? সত্যি বলতে কি, রাখাল একবার তাকিয়েছিল আকাশের দিকে। তারায় ভরা আকাশ, কালো মেঘের কোথাও এতটুকু চিহ্ন পর্যন্ত নেই। মনে তার একটিমাত্র প্রশ্ন, এতগুলি নিরীহ নিরুপায় নরনারীর ব্যাকুল প্রার্থনা শুনেছে কি ওই আকাশের দেবতা? জিজ্ঞাসা করা মাত্র পানুখুড়ো তার জবাব পেয়ে গেল।
শ্রীগালের কণ্ঠে প্রহরের সংকেত, কিন্তু রাখালের মনে সেই অনুচ্চারিত প্রশ্নের জবাব কোথায়? না, রাখালের লজ্জা হলো। নিতান্ত সাধারণ মানুষ এই পানুখুড়ো, তার জবাবের মূল্যই বা কতটুকু? কিন্তু ঠাকুরের কাছে এত মিনতি, এত প্রার্থনা যদি ব্যর্থ হয়, সুলতানপুরের মানুষগুলো কি রুদ্রেশ্বরের পুজোপাঠ বন্ধ করে দেবে? শ্মশানেশ্বরী ওই পাষাণী ভৈরবী শঙ্করতারিণীর মন্দিরে কেউ প্রবেশ করবে না? এমনি সব নানান কথা ভাবতে ভাবতে চলেছিল রাখাল। বৃষ্টির অভাবে জমিতে চাষাবাদ যদি নাই হয়, ক্ষতি তার বিশেষ কিছু হবে না। ছেলে তার কলিয়ারির ম্যানেজার, মাইনে পায় মাসে 600 টাকা। সুতরাং চিন্তায় ব্যাঘাত পড়ল। পানুখুড়ো বলল, তোমার ভাবনা কিসের রাখাল? তুমি কি জন্যে কষ্ট করে এলে এখানে? রাখাল চাটুর্যে বলল, তোমাদের জন্যে। আমাদের জন্যে? হো হো করে হেসে উঠল পানুখুড়ো। আজকের এই দুর্দিনে এমন প্রাণখোলা হাসি হাসছে কে? পানুখুড়ো? অন্ধকার মাঠের উপর দিয়ে আগে যারা এগিয়ে যাচ্ছিল তারাও থমকে দাঁড়ালো। পাঁচু বলল, হাসছ কেন? পানুখুড়ো বলল, এমনি হাসছি রাকালের একটা কথা শুনে। সামনের সারিতে মৃদু একটা গুঞ্জন উঠল। রাখাল বেটা বড় লোক, ওর কথা ছেড়ে দাও। কথাগুলো উচ্চারিত হলো নিতান্ত অবজ্ঞার সঙ্গে। মন্তব্যটা রাখাল অবশ্য শুনতে পেল না, কিন্তু বুঝতে পারল। তার ছেলে যেদিন থেকে কলিয়ারির ম্যানেজার হয়েছে সেদিন থেকেই এদের সঙ্গে সম্পর্কটা তার অন্যরকম হয়ে গেছে। ছেলে মাসে 600 টাকা মাইনে পায়, এ যেন তার অপরাধ। পৈতৃক সম্পত্তি বলতে ছিল মাত্র 5 বিঘে জমি। স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন। একটি মাত্র ছেলে, আর সে নিজে। কয়লাকুঠিতে 20 টাকা মাইনের চাকরি করে একবেলা খেয়ে ছেঁড়া কাপড় জামা পরে কি কষ্ট করে সে যে ছেলেটিকে মানুষ করেছে সে কথা জানে সে নিজে, আর জানেন তার অন্তর্যামী। তখন এই লোকগুলির সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তখন সে ছিল এদের একান্ত আপনার জন। আর আজ যে হঠাৎ যেন পর হয়ে গেছে, কেউ তার সঙ্গে ভালো করে কথা বলে না। পানুখুড়ো এবার জিজ্ঞাসা করে বসল রাখালকে, শঙ্কটা ভৈরবীকে তুমি কি বললে রাখাল? রাখাল জবাব দেবার আগেই কে একজন বলে উঠল, হে মা শঙ্কটা, জল বৃষ্টি যেন না হয়, গায়ের লোক যেন না খেতে পেয়ে করে যায়। অট্ট হাসিতে অন্ধকার প্রান্তরটা যেন ভেঙে পড়ল, যেন একটা কথার মতো কথা পেয়েছে সবাই। রাখাল একেবারে স্তম্ভিত হয়ে গেল। তাকে নিয়ে এই কি পৈশাচিক উল্লাস এদের! ছি ছি, কেন সে এসেছিল এখানে? মনে হলো ছুটে এখান থেকে পালিয়ে যেতে পারলে যেন সে বাঁচে। কিন্তু পালাবার উপায় নেই। এদের মঙ্গল কামনায় এই কিছুক্ষণ আগে শঙ্কটা ভৈরবীর কাছে প্রার্থনা করেছে সে। এখন প্রার্থনা করল, এদের হাত থেকে তুমি বাঁচাও আমাকে, এ সংকট থেকে তুমি আমাকে পরিত্রাণ করো। তিনিই বোধহয় করলেন পরিত্রাণ। অশিষ্ট মন্তব্যের ছোটখাটো টুকরোগুলো তখনও ভেসে আসছিল বাতাসে। হাসির ঢেউ তখনও থামেনি। পানুখুড়োই দিল থামিয়ে। বলল, কি করছো তোমরা? ছি রাখাল, কিছু মনে করো না, ওরা এমনই। ওরা যে কি রাখাল তা জানি। এই অপ্রীতিকর প্রসঙ্গটাকে চাপা দেবার জন্যই বোধ করি পানুখুড়ো সেইখানেই দাঁড়িয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে বলল, কি মনে হচ্ছে তোমার, বৃষ্টি হবে? তারপর নিজের প্রশ্নের জবাব নিজেই দিল। বলল, হবে, নিশ্চয়ই হবে, এই আমি বলে রাখলাম, তুমি দেখো। রাখাল একা দেখল না, এ অঞ্চলের সবাই দেখল। 3 দিন পরে বৃষ্টি নামল। এমন বৃষ্টি যে সহজে থামতে চায় না। সবচেয়ে বেশি উল্লসিত হলো পানুখুড়ো। জলশান্তির প্রস্তাবটা নাকি সেই করেছিল সর্বাগ্রে। ছাতা মাথায় দিয়ে পানুখুড়ো নিজেই রাখালের বাড়ি গিয়ে বলে এলো, রাখাল, যা বলেছিলাম ঠিক তাই হলো কিনা দেখো। জাগ্রত দেবতা আমাদের এই রুদ্রেশ্বর, আমি জানি। রুদ্রেশ্বর জাগ্রত দেবতা?
এবং ভক্তির কাঙাল। পানুপুরও হয়তো তা জানে, কিন্তু এতগুলো একনিষ্ঠ ভক্তের এতখানি ভক্তি লাভ করে বাবা রুদ্রেশ্বরের খুশির মাত্রা যে কতখানি উঠতে পারে সে কথা বোধহয় তারও জানা ছিল না। বৃষ্টি বাদলা তখনও চলেছে, সকলের বেশ হাসি হাসি মুখ। এমনি দিনে হঠাৎ শোনা গেল কয়লার দর একটুখানি চড়েছে। একটুখানি চড়ে যদি থেমে থাকতো তাহলে এখানকার মানুষগুলি একে দৈবী অনুগ্রহ হয়তো নাও বলতে পারত। কিন্তু কোথাও কোনো যুদ্ধ বাঁধল না, কিছু না, অথচ কয়লার দর দিনে দিনে বেড়েই চলল, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। শেষ পর্যন্ত তাই হয়ে গেল। কয়লার দর বাড়তে বাড়তে শেষে একটা অবিশ্বাস্য রকম জায়গায় এসে থামল। যেসব কুঠি বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার চলতে লাগল। হেড গিয়ারের চাকা ঘুরল, চিমনিতে ধোঁয়া উঠল, জায়গা জমি কেনা বেচার হিড়িক পড়ে গেল। নতুন নতুন কুঠি তৈরি হলো, বড় বড় যন্ত্র বসল। ইমারতে, অট্টালিকায়, কলে আর কারখানায় যন্ত্রে আর মানুষে ভরে গেল কয়লা কুঠির দেশ। মাটির নিচে বড় বড় সুড়ঙ্গ পথে গড়ে উঠল আলোকোজ্জ্বল পাতালপুরী। ওপরে তৈরি হলো ঐশ্বর্যে ভরা ইন্দ্রভুবন। জামজুরির সেই ছোট্ট হাটতলায় বসল বিরাট বাজার। সুলতানপুর গ্রামটিকে দেখলে এখন আর চেনা যায় না। রুদ্রেশ্বরের মন্দিরের সামনে তৈরি হয়েছে সাদা মার্বেল পাথরের বিরাট নাটশালা। গ্রামের পথে কত রকমের কত মোটর গাড়ি যাওয়া আসা করছে, কিন্তু এসবই হয়েছে বুঝি বাবা রুদ্রেশ্বর মহাদেব আর মহাদেবী শঙ্কটা ভৈরবীর কৃপায়। এখানকার লোকজনের অন্তত সেই বিশ্বাসে দৃঢ় বদ্ধমূল। কাজেই সুলতানপুরের বারবারন্ত যেন একটু বেশি। সুলতানপুরে মুকুজ্জেরাই ছিল বনেদি বংশ। প্রথম আমলে অবস্থা বেশ ভালোই ছিল, কিন্তু লক্ষ্মীর আর এক নাম চঞ্চলা। এক জায়গায় স্থির হয়ে থাকা তার নাকি স্বভাব বিরুদ্ধ। মুকুজ্জে বংশের কোন দিক দিয়ে কি যে হয়ে গেল কে জানে। একে একে সবাই গেল মরে। বেঁচে রইল শুধু সীতারাম, সীতারামের স্ত্রী আর তাদের একটিমাত্র পরমাসুন্দরী কন্যা মালা। রাজবাড়ির মতো প্রকাণ্ড বাড়ির এক টেরে পড়ে থাকে এই তিনটি প্রাণী। স্ত্রী বলে, হ্যাঁ গো, এত লোক এত রোজগার করছে, আর এই সময় তুমি শুধু চুপ করে বসে থাকবে? সীতারাম বলে, টাকার কথা বলছো? কি হবে? অর্থ তো দেখলাম নিজের চোখে এলো আর চলে গেল, রেখে গেল শুধু অনর্থ। যা আছে তাইতেই কোনো রকমে মেয়েটার বিয়ে দিয়ে চলে যাব আমরা, কোনো তীর্থে গিয়ে বাস করব। স্ত্রী কাঞ্চন বলে, বেশ, তবে মেয়েটার বিয়ের ব্যবস্থাই করো। সীতারাম বলে, করেছি। কাঞ্চন জিজ্ঞাসা করল, কোথায়? সীতারাম বলল, এখন বলবো না। কাঞ্চন বিশ্বাস করতে পারল না, বলল, বুঝেছি, বলেই সে চলে গেল সেখান থেকে। কিন্তু কাঞ্চন বিশ্বাস না করলেও অবিশ্বাস করার মতো মানুষ সীতারাম নয়। দেবু চাটুর্যের ছেলে রঞ্জনের সঙ্গে মালার বিয়ে দেবে মনে মনে ঠিক করে রেখেছে সীতারাম। রাখাল চাটুর্যের ছেলে দেবু চাটুর্যে। শঙ্কটা ভৈরবীর মন্দির থেকে ফেরবার পথে যে রাখালকে টিটকিরি দিয়েছিল গ্রামের অনেকে, সেই রাখালের ছেলে দেবু, আর দেবুর ছেলে রঞ্জন। 600 টাকা মাইনের কলিয়ারি ম্যানেজার দেবু আজকাল গ্রামের ভেতর সবচেয়ে বড় লোক। লোকে বলে আঙুল ফুলে কলা গাছ। বলিষ্ঠ সুগঠিত দেহ, গায়ের রং ফর্সা। স্যুট পরে সে যখন মোটর থেকে নামে অবাঙালি বলে ভ্রম হয়। চমৎকার ইংরেজি বলে, আর সেই জন্যেই বোধহয় সাহেবের সুনজরে পড়ে গেল। দেবুর বড়লোক হবার ইতিহাস বড় বিচিত্র। যে কুঠিতে সে চাকরি করত তার মালিক ছিলেন একজন বৃদ্ধ ইংরেজ, বৃদ্ধ বিপত্নিক এবং নিঃসন্তান। দেবুকে তিনি ভালোবেসে ফেললেন নিজের ছেলের মতো। এখানকার জল হাওয়া তাঁর সহ্য হচ্ছিল না, প্রায় অসুস্থ হয়ে পড়ছিলেন। খবর পেয়ে বিলেত থেকে নাতনি এলো বুড়ো ঠাকুরদাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবার জন্যে। টেমস নদীর তীরে সানবেরিতে তার বাড়ি, সেখানেও তার বিরাট কারবার।
দেখাশোনা করে নাত জামাই। সাহেবের যাওয়ার ঠিক ইচ্ছে ছিল না। আরও বড় বড় কয়লাকুঠি তখন তাঁর তৈরি হচ্ছে। ব্যবসা বাড়াবার এইটাই উপযুক্ত সময়। সাহেব বললেন, বড়বাবুর হাতে কুটি চালাবার ভার দিয়ে চলো দেবু, আমরা বিলেত থেকে ঘুরে আসি। দেবু বলল, কাউকে আমি বিশ্বাস করি না, এখানকার সব লোক চোর। সাহেব বললেন, কি হবে তাহলে? আইভি যে ছাড়ছে না, সে আমাকে নিয়ে যাবেই। দেবু বলল, যান, আপনি ঘুরে আসুন, আমি রইলাম। আমাকে অবশ্য যদি বিশ্বাস করেন। শাট আপ ইউ ফুল, বলে দেবুর হাতখানা চেপে ধরে সাহেব বললেন, ফিরে আসবার মতো পরমায়ু আমার নেই দেবু। তার পরের দিনই নিজের মোটরে চড়ে নাতনি আইভিকে সঙ্গে নিয়ে সাহেব চলে গেলেন কলকাতায়। ফিরে এলেন 5 দিন পরে। এসেই একখানা রেজিস্ট্রি করা দলিল দেবুর হাতে দিয়ে বললেন, নাও পড়ো। দেবু পড়ল। পড়তে পড়তে দেবুর 2 চোখ বেয়ে জল গড়িয়ে এলো। সাহেব তার এখানকার যাবতীয় সম্পত্তি দানপত্র করে দিয়েছেন দেবুর নামে। রুমাল দিয়ে চোখের জল মুছতে মুছতে দেবু বলল, আপনার নাতনিকে না দিয়ে এ আপনি কি করলেন? আমাকে কেন দিলেন? সাহেব বললেন, নাতনির যা আছে তা সে উড়িয়ে শেষ করতে পারবে না। বেঁচে যদি থাকি তো আমি আবার আসবো ইন্ডিয়ায়, দেখে যাব তুমি কি করছো। এমনি করে পাওয়া দেবু চাটুর্যের সম্পত্তি। একেবারে রাতারাতি বড়লোক। এই দেবুর ছেলের সঙ্গে মালার বিয়ের কথা ভাবছে সীতারাম মুখুজ্জে। রঞ্জন আইএসসি পরীক্ষা দিয়ে গ্রামে এসেছে। দেখতে ঠিক বাপের মতো, সুন্দর সুপুরুষ। মালার সঙ্গে মানাবে চমৎকার। খুব বেশি দিনের কথা নয়, সীতারাম তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়ে অবধি সে ভাবছিল গ্রামের লোকের কিছু উপকার করবে। সুলতানপুরের মাঝখান দিয়ে এঁকে বেঁকে গেছে হিঙ্গুল নদী। গ্রামটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। কিন্তু এই 2 ভাগে ভাগ করে দেওয়ার কথা লোকজনের মনে থাকে না। খালের মতো ছোট শুকনো নদী, পায়ে হেঁটেই 12 মাস পার হয়ে যায়। ভাবনা চিন্তার কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু বর্ষাকালে, তাও মাত্র কয়েকটা দিন। পশ্চিমে যে বছর বেশি বৃষ্টি হয়, ছোটনাগপুরের পাহাড় বেয়ে যে বছর বর্ষার জলের ঢল নামে, সে বছরেই হিঙ্গুল ভরে যায় গেরুয়া রঙের জলধারায়। লোকজনের পারাপার যায় বন্ধ হয়ে। সুলতানপুরের এপারের সঙ্গে ওপারের কোনো সম্বন্ধ থাকে না। এইখানে একটা পুল তৈরি করে দিতে পারলে কিছু উপকার করা হয় সত্যি। গ্রামের লোকে কেউ কিছুই করবে না, একটি পয়সাও কেউ দেবে না। আগেকার দিনের কথা মনে আছে সীতারামের। বর্ষাকালে হিঙ্গুল ভরে গেছে ঘোলাটে জলে। সীতারাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কোনো অদৃশ্য বিধাতা যেন তাদেরই সুলতানপুরের বুকের ওপর ধারালো ছুরি চালিয়ে গ্রামটিকে 2 ভাগ করে দিয়েছে। হিঙ্গুলের সেই লোহিতাভ জলস্রোত বুঝি তারই রক্তের ধারা। এইখানে একটি পুল তৈরি করে দেবার কথা সে যে একা ভাবে তা নয়, গ্রামের মুরব্বী মাতব্বরেরাও ভাবেন। প্রতিকারের আশায় মজলিস বসে, আলাপ চলে, আলোচনা চলে, চাঁদার খাতা তৈরি হয়, অনেকগুলো নাম পাওয়া যায়। আর পাওয়া যায় নামের পাশে পাশে একটা করে সুই, টাকা দেবার প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি পাওয়া যায়, কিন্তু টাকা পাওয়া যায় না। টাকার তাগিদ দিতে দিতেই বর্ষা শেষ হয়, কালো মেঘ যায় কেটে। ক্ষান্ত বর্ষণ আকাশ আবার নীল নির্মল হয়ে ওঠে। হিঙ্গুলের জল কোন দিক দিয়ে কোথায় চলে যায় কেউ টেরই পায় না। শরতের স্নিগ্ধ রৌদ্রে হিঙ্গুলের ভেজা বালি আবার ঝিকমিক করতে থাকে। নদীর এপারে ওপারে আবার চলাচল শুরু হয়। নদীর পুল তৈরি করবার কথা তখন আর কারো মনে থাকে না, মনে থাকে শুধু সীতারাম মুখুজ্জের। তার প্রমাণ সে শেষ পর্যন্ত দিল। বারবার ডিস্ট্রিক্ট বোর্ডে যাওয়া আসা করে এর ওর হাতে পায়ে ধরে পুল তৈরি করবার যাবতীয় মাল মশলা, লোহা, সিমেন্ট, ইট জেলা বোর্ড থেকে সব কিছুই বের করে ফেলল। বাকি টাকা দেবে ইউনিয়ন বোর্ড, সে নিজে দাঁড়িয়ে থেকে দেখাশোনা করবে। এই পুল তৈরি করবার সময় প্রায় প্রত্যহই হিঙ্গুলের উত্তর দিকের পাড়ে
একটি গাছের ছায়ায় গিয়ে বসত সীতারাম। একদিন অমনি গিয়ে বসেছে। ঘড়িতে তখন প্রায় 5টা বাজে। রাস্তার ধারে মুখুজ্জে পুকুরটা পরিষ্কার দেখা যায় সেখান থেকে। হঠাৎ সেই দিকে নজর পড়তেই সীতারাম দেখল ঘাটের শান বাঁধানো চত্বরের ওপর এসে দাঁড়ালো তার মেয়ে মালা, কাঁখে পেতলের কলসি। কলসিটা নামিয়ে রেখে মালা ঘাটের সিঁড়ি বেয়ে নামতে লাগল। সীতারাম সেদিক থেকে মুখ ফিরিয়ে নিল। পুকুরটা তাদের নিজের। বাড়ির মেয়েদের ব্যবহারের জন্য সীতারামের বাবা ওটা খুঁড়িয়েছিলেন। কলকাতা থেকে ভালো ভালো কলমের চারা আনিয়ে পুঁতেছিলেন পুকুরের পাড়ে। মনের মতো করে ঘাট বাঁধিয়েছিলেন। ঘাটের দুপাশে ছিল ফুলের বাগান। দেখাশোনা করবার জন্য 2জন মালি ছিল। এখন সেসব কিছুই নেই। ফুলের বাগান এখন আগাছার জঙ্গলে ভরে গেছে। ফলের গাছগুলো বড় হয়েছে, ফলও ধরে প্রচুর। কিন্তু কিছু খায় মানুষে, কিছু খায় বাঁদরে। শেষ পর্যন্ত গাছের পাতা ছাড়া কিছুই আর থাকে না। লোকজনের মজুরি চুকিয়ে দিয়ে সীতারাম উঠে দাঁড়ালো। বাড়ি যাবে। শঙ্কটা ভৈরবীর মন্দির আর অ্যান্ডারসন সাহেবের কুটির হেডগিয়ারের মাঝের আকাশটা রাঙা হয়ে উঠেছে। একটা তাল গাছের আড়ালে সূর্য বুঝি অস্ত গেল। কিন্তু এ কি? সীতারাম মুখুজ্জে পুকুরের দিকে তাকিয়ে দেখল মালা তখনও তেমনি দাঁড়িয়ে, কার সঙ্গে যেন কথা বলছে। ছেলেটির হাতে একটি বন্দুক। সীতারাম ভালো করে দেখল। চিনতে দেরি হলো না, দেবুর ছেলে রঞ্জন। সীতারামের সেই দিন প্রথম মনে হলো রঞ্জনের সঙ্গে মালার বিয়ে দিলে তো মন্দ হয় না। কথাটা সীতারাম কাউকে বলল না, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত না। দেবুর বাড়ি হিঙ্গুলের এপারে, সীতারামের বাড়ি ওপারে। তবে কি তাদের দুজনকে বৈবাহিক সূত্রে বাঁধবার উদ্দেশ্যেই অদৃশ্য বিধাতা তাকে দিয়ে এই মিলনের সেতুটি তৈরি করালেন? হতেও পারে বা। পুলটা তখনও শেষ হয়নি। সীতারামকে রোজই যেতে হয় হিঙ্গুলের তীরে। সেদিনও বিকেলে সে বাড়ি ফেরবার পথে দেখল মুখুজ্জে পুকুরের ঘাটে মালার কাছে দাঁড়িয়ে রঞ্জন। ব্যাপারটা সেদিন আর সীতারাম উপেক্ষা করতে পারল না। কোনো প্রয়োজন ছিল না, তবু সে সেই দিকে এগিয়ে গেল। মালা আর রঞ্জন ছিল পিছন ফিরে দাঁড়িয়ে। মালার হাতে রঞ্জনের বন্দুক। মালা কিসের ওপর যেন তাক করছিল। রঞ্জন বোধহয় শিখিয়ে দিচ্ছিল কেমন করে বন্দুক ছুটতে হয়। সীতারাম ডাকল, মালা। বাবার ডাক শুনে মালা পেছন ফিরে তাকিয়েই অপ্রস্তুত হয়ে গেল। বন্দুকটা কিন্তু তখনও তার হাতে। সীতারাম বলল, বন্দুক নিয়ে ছেলে খেলা করে না, ছি। রঞ্জন এগিয়ে এলো সীতারামের দিকে। হাসতে হাসতে বলল, ওটা এয়ার গান জ্যাঠামশাই, ফায়ার আর্ম নয়। বলেই সে তার পায়ের কাছে গড় হয়ে একটি প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলল, ভালো আছেন? সীতারাম বলল, হ্যাঁ বাবা, তুমি বুঝি ছুটিতে এসেছো কলকাতা থেকে? রঞ্জন বলল, হ্যাঁ। তোমার বাবা কোথায়? কুঠিতে। সীতারাম তাকিয়ে দেখল চমৎকার ছেলে। কিছু একটা না বললেই ভালো দেখায় না। কি জন্যে এখানে এলো সীতারাম? তাদের লজ্জা দেবার জন্যে? একজন নবোদ্ভিন্ন যৌবনা সুন্দরী ষোড়শী, আর একজন স্বাস্থ্য সুন্দর প্রিয়দর্শন যুবক। রঞ্জনের দিক থেকে চোখটা ফিরিয়ে নিল সীতারাম। ঘাটের পাশে প্রকাণ্ড চাঁপা গাছটার দিকে তাকিয়ে বলল, চাঁপা ফুল ফোটেনি? মালা বলে উঠল, চাঁপা ফুল এখন ফোটে নাকি? তুমি তাও জানো না বাবা? মালা যেন কথা বলতে পেরে বেঁচে গেল। সীতারামও এমন ভান করল যেন সে চাঁপা ফুল ফুটেছে কিনা দেখবার জন্যই এখানে এসেছিল। চাঁপা এ সময় ফোটে না জানলে সে আসতো না। কাজেই আর তার এখানে দাঁড়িয়ে থাকবার কোনো প্রয়োজন নেই। সীতারাম চলে গেল। কিন্তু তার চুপ করে থাকা বোধহয় আর চলে না। কন্যা দায়গ্রস্ত পিতা, আগে তারই যাওয়া উচিত দেবুর কাছে। কিন্তু বংশ মর্যাদায় তারা অনেক ছোট। উপযাচক হয়ে কন্যা দায়গ্রস্ত পিতার মতো গলবস্ত্র হয়ে দেবুর কাছে গিয়ে দাঁড়াতে আত্মসম্মানে কোথায় যেন বাধে।
সীতারাম মুখুজ্জে ইতস্তত করতে লাগল। দেখতে দেখতে পুলের কাজ শেষ হয়ে গেল। গ্রামের সবাই পুল দেখতে এলো। এলো না শুধু দেবু চাটুর্যে। সীতারাম ভেবেছিল এইখানেই বলবে তার ছেলের সঙ্গে মালার বিয়ের কথাটা, কিন্তু সে সুযোগ যখন হলো না, তখন একদিন যেতেই হয়। সুলতানপুরের তখন জমজমাট অবস্থা। দেবু একজন মস্ত লোক। সীতারাম মনে মনে ভাবে, মালার কপাল ভালো, যেটা হবার হয় সেটা এমনি করেই হয়। মেয়েটা বেছে বেছে ভাবও করেছে ঠিক রঞ্জনের সঙ্গেই। সীতারাম তার বাইরের ঘরে বসে বসে বোধ করি দেবুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথাই ভাবছিল। কাঞ্চন কাছে এসে দাঁড়ালো, চায়ের কাপটি হাতের কাছে নামিয়ে দিয়ে বলল, মেয়েটার বিয়ের জন্য একটু উঠে পড়ে লাগো, আর যে তাকাতে পারছি না মালার দিকে। সীতারাম বলল, লাগছি। কোথায় সে? কে? মালা? হ্যাঁ, পুকুরে গেল। সীতারামের চোখের সামনে ভেসে উঠল রঞ্জনের সঙ্গে তার সেই বন্দুক ছোড়ার দৃশ্যটা। নীরবে সে চা খেতে লাগলো। কাঞ্চন বলল, কোথায় যেন তুমি বলেছিলে ঠক করেছ? সীতারাম অন্যমনস্ক হয়ে বলে ফেলল, বন্দুক দেখেছ? বলেই কথাটা পাল্টে নিল। দেখো, কি বলতে কি বলে ফেললাম। রঞ্জনকে দেখেছ? দেবু চাটুর্যের ছেলে রঞ্জন। কাঞ্চন বলল, দেখেছি, মালাই সেদিন দেখালো। আমাদের মুকুজ্জে পুকুরে চাঁপা গাছে ফুল ফুটেছে কিনা দেখতে এসেছিল। সীতারাম ম্লান একটু হাসল, হেসে তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল। তাকাচ্ছ যে অমন করে? এমনি। শুনছি নাকি দেবু চাটুর্যে খুব বড় লোক হয়ে গেছে, বিয়েও কি দেবে? নিশ্চয়ই দেবে। তাহলে আর দেরি করো না, যাও তাড়াতাড়ি গিয়ে পাকাপাকি করে এসো। যাবার প্রয়োজন হলো না। সীতারাম মুখুজ্জের বাড়ির ফটকের সামনে সেদিন একখানা গাড়ি এসে দাঁড়ালো, ঝকঝকে নতুন মোটর গাড়ি। মোটর থেকে নামলো দেবু চাটুর্যে নিজে। এসেই ডাকলো, কোথায় মুকুজ্জে, কোথায়? মুকুজ্জে ছুটে বেরিয়ে এলো ঘরের ভেতর থেকে। আরে আরে, দেবু যে, কে সৌভাগ্য! এসো এসো, গাড়ি কি নতুন কিনলে নাকি? দেবু বলল, হিঙ্গুলে তুমি পুল বাঁধিয়ে দিলে, পুলের ওপর দিয়ে মোটর গাড়ি যদি না চলল তো পুল কিসের জন্যে? সীতারাম বলল, ঠিক বলেছ। আমি অপেক্ষা করছিলাম দেবু চাটুর্যের মোটরের জন্যে। আজ আমার সে স্বাদ মিটে গেল। এসো, ভেতরে এসো। এই বলে দেবুকে একরকম সে টানতে টানতেই বাইরের ঘরে নিয়ে গিয়ে বলল, বসো। দেবু বসল। বসেই বলল, কথাটা কিন্তু তাড়াতাড়ি সেরে নেব। শুনেছ বোধহয় অ্যান্ডারসন সাহেব তার যা কিছু সব আমাকে দিয়ে গেছেন। শুনেছি। তুমি ভাগ্যবান। তোমার বাবা রাখাল চাটুর্যে বড় ভালো মানুষ ছিলেন। তাঁরই আশীর্বাদ। বলেই দেবু তার হাত দুটি জোর করে কপালে ঠেকিয়ে তার স্বর্গত পিতার উদ্দেশ্যে একটি প্রণাম করল। সীতারাম বলল, চাটুর্যে বেঁচে থাকলে আজ তার কত আনন্দই না হতো। দেবু বলল, মনে হলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। নিজের হাতে রান্না করে খাইয়ে বাবা আমাকে স্কুলে পাঠিয়েছেন, ছেঁড়া কাপড় সেলাই করে করে। আর সে বলতে পারল না। চোখ দুটো ছলছল করে এলো। পকেট থেকে রুমাল বের করে চোখ মুছে গলাটা পরিষ্কার করে নিয়ে কি যেন বলতে যাচ্ছিল। এমন সময় বাড়ির ভেতর থেকে এক হাতে চা আর এক হাতে নিমকির একটা ডিশ নিয়ে চাকর ঘরে ঢুকল। দেবু বলে উঠল, না না, এসব কি, এসব কেন? কেন তা দেবু না বুঝলেও সীতারাম বুঝেছে। বলল, কিছু না, তুমি খাও। সীতারাম ভাবল, খাওয়া হোক, তারপর কথাটা পারবি। দেবু কিন্তু খেতে খেতে অন্য কথা পেরে বসল। বলল, সাহেব আমাকে দিয়ে গেছেন চালু কলিয়ারি একটি, আর 3টি এখনো তৈরি হচ্ছে। কাজেই এখন শুধু খরচ আর খরচ। এই খরচ সামলাবার জন্য এখন আমি ধার দেনা করে চলেছি। এখন অবশ্য আমাকে ধার দেবার লোকের অভাব নেই।
জামজুরির মারোয়ারি মহাজনরা টাকা দেবার জন্য বসে আছে। বলেছে কত টাকা চাই বলো, আমরা দিচ্ছি। কিন্তু সাহেব যাওয়ার আগে আমাকে হাতে ধরে একটি কথা শুধু বলে গেছেন, টাকার অভাবে কলিয়ারি যদি বন্ধ হয়ে যায় তাও ভালো, তবু মারোয়ারির কাছে কখনো একটি পয়সা ধার নেবে না। তাই আমি আজ তোমার কাছে এসেছি 10,000 টাকা ধার নেবার জন্য। কথাটা সীতারামের বুকে এসে ধক করে বাজল। ভুল শোনেনি তো? সীতারাম তাকিয়ে রইল তার মুখের দিকে এক দৃষ্টিতে। দেবু আবার বলল, 10,000 টাকা আমাকে তুমি ধার দাও, মাস 2 পরে 1,000 টাকা সুদ সমেত আমি তোমাকে 11,000 টাকা নিজে এসে দিয়ে যাব। সীতারাম মুখুজ্জে যে কি বলবে বুঝতে পারছিল না। দেবু চাটুর্যে আজ তার কাছে এসে হাত পেতেছে। একবার মনে হলো এই তার সৌভাগ্য। আজ যদি সে সারা সুলতানপুরের সমস্ত লোককে ডেকে তাদের চোখের সামনে 10,000 টাকা তাকে দিতে পারত। কিন্তু হা ভগবান, অদৃষ্টের এ কি নিষ্ঠুর পরিহাস। সীতারাম বলল, তোমার কি মনে হয় দেবু, আজ তোমাকে দেবার মতো আমার 10,000 টাকা আছে? দেবু বলল, নেই। না বলতে সীতারামের কষ্ট হচ্ছিল, তবু তাকে বলতে হলো, না ভাই, নেই। বলল, মেয়ের বিয়ের জন্য মাত্র 6,000 টাকা আমি রেখেছি অতি কষ্টে, আর কিছু শোনা। কথাটা দেবু তাকে শেষ করতে দিল না। বলল, আমার ছেলে রঞ্জনের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবে? যে কথা বলবার জন্যে সীতারাম এতক্ষণ উন্মুখ হয়েছিল, দেবু নিজেই সে কথা বলে বসল। সীতারাম বলল, কেন দেব না? তোমার যদি মত থাকে নিশ্চয়ই দেব। দেবু বলল, ব্যাস এই কথাই রইল। তোমার মেয়ের জন্যে ভেবো না, তোমার মেয়ে আমার বউ হবে, এই আমি কথা দিয়ে গেলাম। দাও সেই 6,000 টাকা, ধার করেই নিয়ে যাচ্ছি, সুদ সমেত এ টাকা আমি তোমায় ফিরিয়ে দেব। ছেলের বিয়েও দেব তোমার মেয়ের সঙ্গে। সীতারাম নিশ্চিন্ত হল। বলল, বসো, আমি টাকা এনে দিচ্ছি। এই বলে সে বাড়ির ভেতর চলে গেল। ওদিকে দেখে কাঞ্চন দাঁড়িয়ে আছে দরজার পাশেই। কান পেতে সবই সে শুনেছে, তবু একবার জিজ্ঞাসা করল, শুনলে তো? কাঞ্চন বলল, শুনলাম। সিন্দুকের চাবিটা দেবে এসো। বিয়ের কথা আমাকে বলতেও হলো না, দেবু নিজেই বলল। চাবিটা সীতারামের হাতে দিয়ে কাঞ্চন বলল, তবে যে শুনি দেবু চাটুর্যে এত টাকা করেছে, মস্ত বড়লোক হয়েছে, আর আজ কিনা 10,000 টাকার জন্য তোমার কাছে ছুটে এলো। সীতারাম বলল, ওরকম হয়, কলিয়ারি 3টে চালু হতে দাও, তখন দেখবে। তাছাড়া আমি টাকা রেখেছি মেয়ের বিয়ের জন্য। সেই বিয়ের কথাটাই যখন পাকাপাকি হয়ে গেল, তখন আর আমার টাকাটা ওর হাতে তুলে দিতে আপত্তি কি? এই বলে বান্ডিল বাঁধা নোটের তাড়াটা বের করে নিয়ে বলল, সিন্দুক বন্ধ করো। টাকা নিয়ে সীতারাম বাইরের ঘরে এসেই দেখে দেবু একটা সাদা কাগজের ওপর টিকিট বসিয়ে 6,000 টাকার হ্যান্ড নোট লিখে রেখেছে। সীতারাম বলল, হ্যান্ড নোট কি হবে? ছেলের বিয়ে তুমি কখন দেবে শুধু সেই কথাটি বলে যাও। দেবু বলল, এতদিন যখন চুপ করে আছো মুখুজ্জে, তখন আর কিছুদিন তুমি এমনি চুপ করে থাকো। আমারও ওই একমাত্র ছেলে, তোমারও ওই একমাত্র মেয়ে, বিয়েটা বেশ ভালো করে দেব। সীতারাম বলল, ভালো মন্দ কিছু জানি না ভাই, মেয়ে আমার বড় হয়ে গেছে, আমার আর সবুর সইছে না। দেবু বলল, বুঝতে পেরেছি, আর 6টি মাস আমাকে সময় দাও, তার আগেই আমি অবশ্য সব সামলে নেব, তবু আমি 2-1 মাস হাতে রাখলাম। সীতারাম কি আর বলবে, চুপ করে তাকে থাকতেই হবে। 6টা মাস দেখতে দেখতে কেটে যাবে। সীতারাম মনে মনে হাত জোড় করে ভগবানের উদ্দেশ্যে একটি প্রণাম করে বলল, ভগবান তোমার মঙ্গল করুন, আজ তুমি আমাকে অনেকখানি নিশ্চিন্ত করে দিয়ে গেলে। নোটের তারাটি পকেটে রেখে দেবু উঠে দাঁড়ালো। আজ তাহলে আসি মুখুজ্জে, তুমিও আজ আমাকে অনেকখানি নিশ্চিন্ত করলে। দেবু চলে যাচ্ছিল। সীতারাম বলল, নোটগুলো গুনে দেখলে না?
দেবু একটু হেসে বলল, বেয়াই এখনো হওনি, এরই মধ্যে ঠকাবে নাকি? তুমি কম দেবে না আমি জানি। এই বলে দ্রুত গতিতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে তার গাড়িতে চড়ে বসল। গাড়ি থেকে মুখ বাড়িয়ে আবার বলল, চলি মুখুজ্জে, আরও 4,000 এক্ষুনি জোগাড় করতে হবে। দেবু আরও 4,000 সংগ্রহ করেছিল কিনা সীতারাম মুখুজ্জে সে সংবাদ অবশ্য রাখেনি। তবে যে সীতারামকে বাড়ি থেকে বড় একটা বেরোতে দেখা যেত না, আজকাল দেখা যাচ্ছে সে বেরোচ্ছে, মুখুজ্জে পুকুরে যাচ্ছে, খবর নিচ্ছে চাপা গাছে ফুল ফুটেছে কিনা, বাবা রুদ্রেশ্বরের মন্দিরে গিয়ে প্রার্থনা করছে, শঙ্কটা ভৈরবীর কাছে গিয়ে খুঁড়ছে আর বলছে, 6টা মাস তাড়াতাড়ি পার করে দে মা, আমি নিশ্চিন্ত হই। সীতারাম দেবুর বাড়িতেও যায়, তবে দেখা না পেয়ে ফিরে আসে। দেবু যে কোথায় কখন থাকে কেউ তা বলতে পারে না। আহার নেই, নিদ্রা নেই, চরকির মতো দিবা রাত্রি ঘুরে বেড়ায়। সীতারাম বলে, একেই বলে কর্মযোগী, এই রকম না হলে কখনো এত বড় হয়? পুরনো পৈতৃক ভিটে ছেড়ে দিয়ে দেবু এখন তার নতুন বাড়িতে উঠে এসেছে। সুলতানপুরের এক টেরে তার সে নতুন বাড়িখানি দুদণ্ড তাকিয়ে দেখবার মতো। অ্যান্ডারসন সাহেব নিজে দাঁড়িয়ে থেকে বাড়িখানি তৈরি করিয়েছেন। সাহেবি ধরনে তৈরি বাঙালির বাড়ি। দিনের বেলা পায়ে হেঁটে সে বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে সীতারামের লজ্জা করে। তাই সেদিন সে ভেবেছিল সন্ধ্যার অন্ধকারে চুপি চুপি গিয়ে দেবুর সঙ্গে দেখা করে আসবে। কিন্তু বাড়ির কাছাকাছি যেতেই বিজলি বাতির আলোয় চোখে তার ধাঁধা লেগে গেল। যাবে কি যাবে না ভাবছে। এমন সময় একজন লোক এসে জিজ্ঞাসা করল, কাকে চাই? সীতারাম বলল, দেবু। লোকটা বোধহয় নেপালি। বলল, দেবু এবু কই নেই আছে ইহা। আর কিছু জিজ্ঞাসা করতে সীতারামের ভয় করছিল, তবু বলল, বাবুর ছেলে আছে, রঞ্জন। লোকটা আপত্তি করে বলে উঠল, লণ্ঠন উণ্ঠন কই নেই বাবু, काहे दिक करता, हटो यहां से, साहेब का मोटर अभी आ जाएगा, चलो। সীতারাম সেই যে চলে এসেছে আর যায়নি। যেতে ভরসা হয় না। বড়লোক একদিন তারাও ছিল, তাদেরও বাড়ির দরজায় দারোয়ান থাকত, কিন্তু এরকম আদব কায়দা ছিল না তাদের। ছিল না বলেই বোধহয় এত তাড়াতাড়ি তাদের সবকিছু চলে গেল। এটাই বোধহয় ভালো। তবে গরিব আত্মীয় স্বজনদের দেখা করবার বোধহয় অন্য কোনো রকম রীতি আছে। সেইটা কি রকম জানবার জন্য সীতারাম ভাবছিল দেবুকে একখানা চিঠি লিখবে। সুলতানপুরে বাস করে সুলতানপুরে চিঠি লেখা, তাছাড়া আর কোনো পথ যখন নেই। সীতারাম তার স্ত্রীকে কাছে ডেকে বলল, মালাকে চুপি চুপি জিজ্ঞাসা করো তো রঞ্জন এখানে আছে কিনা। কাঞ্চন বলল, মালা জানবে কেমন করে? সীতারাম বলল, তুমি দেখোই না একবার জিজ্ঞাসা করে। কাঞ্চন হাসতে হাসতে এসে খবর দিল, না সে এখানে নেই, কলকাতায় আছে। প্রায় 2 মাস হতে চলল। দেবু সেই যে টাকা নিয়ে গেছে, তারপর সীতারামের সঙ্গে তার দেখা হয়নি। দেবুকে চিঠি লিখবে ভাবছে। এমন সময় হঠাৎ একদিন সকালে সুলতানপুরেরই একটি ছেলে সীতারামের সঙ্গে দেখা করল। ছেলেটির নাম সুধীর। প্রিয়দর্শন, সুন্দর চেহারা, বয়স 22-23-এর বেশি নয়। সীতারামের পায়ে হাত দিয়ে প্রণাম করল সুধীর। সীতারাম প্রথমে তাকে চিনতে পারেনি। সুধীর নিজের পরিচয় নিজেই দিয়ে বলল, আমি সুধীর, দক্ষিণ পাড়ার প্রমথ ভট্টাচার্যের ছেলে। সীতারাম বললে, এসো এসো, বসো। তারপর বলো কি খবর। সুধীর বলল, আমি এসেছি দেবু চাটুর্যের বাড়ি থেকে, আমি ওর কাছেই চাকরি করি। সীতারাম বলল, দেবুকে আমি একখানা চিঠি লিখব ভাবছিলাম। সুধীর বলল, চিঠি আর লিখতে হবে না, তিনিই আমাকে পাঠালেন। কি জন্য পাঠিয়েছেন শোনবার জন্য সীতারাম উদ্গ্রীব হয়ে রইল। সুধীর তার পকেট থেকে মোটা একটা কাগজের মোড়ক বের করল, সাদা সুতো দিয়ে বাঁধা।
সুতো খুলতে খুলতে বলল, চাটুজ্জে মশাই এইটি আপনাকে পাঠিয়ে দিয়েছেন। সুতো খুলে খামের ভেতর হাত ঢুকিয়ে বের করল একতারা নোট। নোটগুলি সীতারামের হাতের কাছে নামিয়ে দিয়ে বলল, গুনে দেখুন ৬,০০০ টাকা আছে। নোটের বান্ডিলটা সীতারাম নাড়াচাড়া করতে করতে বলল, টাকাটা এরই মধ্যে পাঠিয়ে দিল? চিঠিপত্র কিছু দেয়নি? সুধীর বলল, আজ্ঞে না, বললেন এই ৬,০০০ টাকা দিয়ে এসো, আর বলো এক্ষুনি আমাকে কলকাতায় যেতে হচ্ছে, নইলে আমি নিজেই যেতাম। আর কিছু বলেনি? আজ্ঞে না। সীতারামের মুখখানা কেমন যেন হয়ে গেল, মনে হলো কি যেন সে ভাবছে। সুধীর আবার বলল, গুনে দেখুন। সীতারাম বলল, ঠিক আছে, গুনতে হবে না। সুধীর তার হাত দুটি জোর করে বলল, আজ্ঞে না, আমি তার চাকরি করি, আমার হাত দিয়ে এসেছে টাকাটা, আপনি একবার। আর কিছু বলবার প্রয়োজন হলো না। সীতারাম নোটগুলি গুনে দেখল, ঠিক আছে। সুধীর উঠে দাঁড়ালো, বলল, এবার আমি যাই। সীতারাম অন্যমনস্কের মতো বলল, হ্যাঁ যাও। সুধীর যাবার আগে আবার তার পায়ে হাত দিয়ে প্রণাম করল, ধীরে ধীরে বেরিয়ে গেল ঘর থেকে। কত কথা তাকে জিজ্ঞাসা করবার ছিল, কিন্তু সীতারাম একটি কথাও বলল না, নোটগুলোর দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। কতক্ষণ সেই রকমভাবে বসেছিল তার খেয়ালই ছিল না। আরও কতক্ষণ বসে থাকতো কে জানে। হঠাৎ চমক ভাঙল মালার ডাকে। বাবা। মা ডাকছে, ভেতরে এসো। যাই বলে সীতারাম নোটের তারাটি হাতে নিয়ে উঠে গেল বাড়ির ভেতর। কাঞ্চন জিজ্ঞাসা করল, কার সঙ্গে কথা বলছিলে? নোটগুলি তার হাতে দিয়ে বলল, নাও রাখো, সেই ৬,০০০ টাকা দেবু পাঠিয়ে দিয়েছে। কাঞ্চন বলল, আমি বলেছিলাম না ওর কি টাকার অভাব? এই তো সেদিন নিল, দেখো এরই মধ্যে কেমন ফিরিয়ে দিয়ে গেল। নোটগুলি সিন্ধুকে রাখবার জন্য কাঞ্চন তার ঘরের দিকে যাচ্ছিল। যাবার সময় হাতের ইশারায় কাছে ডাকল সীতারামকে। মেয়ে দাঁড়িয়ে রয়েছে দূরে, তাকে শুনিয়ে শুনিয়ে বলা যায় না, তাই চুপি চুপি জিজ্ঞাসা করল, বিয়ের কথা কিছু বলেনি? সীতারাম তখনও চিন্তান্বিত, বলল, না। বলে সে চলে যাচ্ছিল অন্যদিকে। কাঞ্চন বলল, পালাচ্ছ কেন? শোনো। সীতারামকে আবার ফিরে দাঁড়াতে হলো। কি বলছো? কাঞ্চন সিন্দুক খুলল, বলল, এবার একদিন যাও। সীতারাম বলল, হুম নয়, যেতে দোষ কি? সীতারাম বলল, যাব, কলকাতা গেছে, ফিরে আসুক। সিন্দুকের ভেতর টাকাটা রাখতে গিয়ে কাঞ্চনের নজর পড়ল দেবু চাটুর্যের দেওয়া হ্যান্ড নোটটির ওপর। বলল, টাকা ফেরত দিয়ে গেল, আর তুমি যে ওর হ্যান্ড নোট ফিরিয়ে দিলে না? সত্যিই তো, ফেরত দেওয়া উচিত ছিল তার। এতক্ষণ পর সীতারাম যেন একটা ছুতো খুঁজে পেল, দেবু চাটুর্যের কাছে যাবার ছুতো। হাত বাড়িয়ে বলল, দাও হ্যান্ড নোটটা, হাতের কাছে বাইরেই রেখে দিই, ওইটা নিয়েই যাব। সীতারাম গেলও একদিন ওই হ্যান্ড নোট হাতে নিয়েই। টাকাটা দেবু চাটুর্যের যেদিন থেকে ফেরত পাঠিয়েছে সেই দিন থেকেই সীতারাম ছটফট করছিল দেবুর সঙ্গে দেখা করবার জন্যে। কি জানি কেন তার মনের কোণে কোনো একটা অজানা সংশয় বাসা বেঁধেছিল। টাকাটা অবশ্য ফেরত দেবারই কথা, কিন্তু নিজে না এসে তার একটা কর্মচারীকে দিয়ে এত তাড়াতাড়ি টাকাটা ফেরত পাঠিয়ে দিল কেন? আবার সঙ্গে সঙ্গে এ কথাও তার মনে হতে লাগলো, টাকার জন্য একটা রসিদ পর্যন্ত নিল না, এমনকি হ্যান্ড নোট পর্যন্ত ফিরে চাইল না সুধীর। হয়তোবা সবই মিথ্যা, হয়তোবা সবই তার মনের ভুল। এমনি সব নানা কথা ভাবতে ভাবতে সীতারাম যাচ্ছিল দেবু চাটুর্যের বাড়ির দিকে। সন্ধে হতে তখনও অনেক দেরি। দূরে শ্রেণীবদ্ধ গাছের আড়ালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দেখা যাচ্ছে। এদিকে কয়লা বোঝাই গাড়ি টেনে নিয়ে যাবার জন্য ট্রেনের লাইন পাতা।
হিঙুলের ওপারে সীতারাম মুখুজ্জের বাড়ির দিকটা যেমন ফাঁকা, এদিকটা তেমনি জমজমাট। কত দেশের কত লোক এসে জড়ো হয়েছে। ভারতবর্ষের নানা প্রদেশ থেকে নানা রকমের মানুষ এসেছে। মাটির নিচে পাওয়া গেছে অমূল্য সম্পদ। সেই সম্পদ আহরণ করবার জন্য এসেছে শিখ, পাঞ্জাবি, গুজরাটি, মারওয়াড়ি। এসেছে ইংরেজ, অস্ট্রেলিয়ান, ইটালিয়ান, আর্মেনিয়ান। মাটির নিচে কয়লা কাটবার জন্য এসেছে কোল, ভিল, সাঁওতাল, কুর্মি। মধ্যপ্রদেশ থেকে এসেছে সিপি মাইনার্স। এই সবের মাঝখানে তাদের সুলতানপুরের একটা দিক গেছে হারিয়ে। সীতারাম পথ চলেছে, এর ওর মুখের দিকে তাকাচ্ছে। সব অচেনা, সবাই অপরিচিত। এমন সময় দেখা হয়ে গেল শিবদাস চৌধুরীর সঙ্গে। সুলতানপুরের মাটির মানুষ শিব চৌধুরী, ডাকনাম বুড়ো শিব। আনন্দে অধীর হয়ে উঠল সীতারাম। দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাই? বুড়ো শিব একগাল হেসে বলল, ভালো, খুব ভালো। আমি তো খারাপ কখনো থাকি না সীতারাম। সে কথা সত্যি। সদানন্দময় এই মানুষটির প্রকৃতি বড় অদ্ভুত। দিবারাত্রি হাসি তার মুখে লেগেই আছে। দুঃখকে সে বড় একটা আমলই দেয় না। একা মানুষ, পৈতৃক বাড়ি ঘর, বিষয় সম্পত্তি যা আছে তাইতে বেশ ভালোভাবেই চলে যায়। নিজের কাজ বলতে কিছুই নেই, তাই সবসময় দেখা যায় সে পরের কাজ নিয়ে মেতে আছে। বয়স 50-এর কাছাকাছি, চুল পেকেছে, দাঁত ভেঙেছে, গায়ের রং বেশ পরিষ্কার। বুড়ো শিব নামটি তাকে মানিয়েছে ভালো। সে কথা কেউ যদি তাকে বলে তো হেসে হেসে সে জবাব দেয়, আজ না হয় আমি বুড়ো হয়েছি, বুড়ো শিব নামটা মানানসই হয়ে গেছে, কিন্তু এ খেতাব আমার আজকের নয়। আমি যখন নিতান্ত ছেলে মানুষ, স্কুলে পড়ি, তখন থেকেই আমাকে সবাই বুড়ো শিব বলে ডাকে। বাল্যকালে বৃদ্ধ উপাধি লাভ বড় সহজ কথা নয়। বৃদ্ধ মানে জ্ঞান বৃদ্ধ। কিন্তু গ্রামের ছেলে ছোকরারা অন্য কথা বলে। বলে অকালে পক্কতা লাভ করেছিল বলে তাকে নাকি এই উপাধি দেওয়া হয়েছিল। জ্ঞান বৃদ্ধ আর অকাল পক্ক দুটো আলাদা কথা। আলাদাই হোক আর একই হোক, বুড়ো শিবের তাতে কিছু যায় আসে না। সে হেসে বলে, ভালো, তাই বা কে পায়। সে যাই হোক, বুড়ো শিব সীতারামকে বলল, কতদিন তোমাকে দেখিনি বলো তো? সীতারাম বলল, বাড়ি থেকে বড় একটা বেরোই না ভাই। বুড়ো শিব জিজ্ঞাসা করল, এদিক দিয়ে কোথায় যাচ্ছিলে আজ? সীতারামের মুখ দিয়ে কেন জানি না হঠাৎ বেরিয়ে গেল বেয়াইয়ের বাড়ি। বুড়ো শিব চমকে উঠল, বলল, বেয়াই? মেয়ের বিয়ে দিলে কবে? সীতারাম হেসে বলল, বিয়ে এখনো দিইনি, দেব। দেবু চাটুর্যের ছেলে রঞ্জনের সঙ্গে। কেমন, ভালো হবে না? বুড়ো শিব বলল, খুব ভালো হবে, নিশ্চয় ভালো হবে। এ কথা আমি তখনই ভেবেছিলাম। কখন? হিঙুলের পুল যখন তুমি তৈরি করলে। কথাটা কিন্তু সত্যি নয়। হিঙুলের পুল যখন সে তৈরি করেছিল, বিয়ের কথা তখন হয়নি। তাহলেও এর প্রতিবাদ সে করল না। বুড়ো শিবের মুখের দিকে তাকিয়ে সীতারাম হাসতে লাগলো শুধু। বুড়ো শিব বলল, খুব ভালো করেছ সীতারাম। দেবুর ওই একটি মাত্র ছেলে, তোমারও ওই একটি মাত্র মেয়ে। তাছাড়া দেবু তো আজকাল একজন মস্ত বড় লোক। মেয়ে তোমার সুখে থাকবে। আশীর্বাদ করো ভাই, তাই যেন থাকে। সামনে দেবু চাটুর্যের বাড়ি। বুড়ো শিব বলল, তুমি যাও, তাহলে আজ আমি আসি, আবার দেখা হবে। কিন্তু সেদিনের মতো যদি হয়? সীতারাম ভাবল, গুর্খা দারোয়ান যদি তাকে ঢুকতে না দেয়, আর বুড়ো শিব যদি তা দেখতে পায়, তাহলে তার লজ্জা রাখবার ঠাঁই থাকবে না। তার চেয়ে কাজ নেই, আজ ফিরে যাওয়াই ভালো। সীতারাম বলল, অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হলো, এসো গল্প করি। দেবুর কাছে কাল আসব। বুড়ো শিব বলল, না না, তা হয় না।
দরজার কাছে এসে ফিরে যাওয়া ভালো নয়। মেয়ের বিয়েতে নেমন্তন্ন করতে ভুলো না যেন। বেঁচে যদি থাকি দেখা আবার হবেই। এই বলে সে একরকম ইচ্ছে করেই পালিয়ে গেল সীতারামকে অকুল পাথারে ফেলে দিয়ে। ফটকের সামনে গিয়ে সীতারাম এগিয়ে যেতেও পারে না, পিছিয়ে আসতেও পারে না। এমনি যখন তার অবস্থা, সীতারাম দেখল সুধীর তাকে দেখতে পেয়ে এগিয়ে আসছে তারই দিকে। সীতারাম বেঁচে গেল। সুধীর কাছে এসে বলল, আসুন। সীতারাম জিজ্ঞাসা করল, বাবু তোমার ফিরেছেন কলকাতা থেকে? আজ্ঞে হ্যাঁ। সীতারাম আবার জিজ্ঞাসা করল, রঞ্জন কোথায়, দেবুর ছেলে? সুধীর বলল, এইখানেই আছে, বাবুর সঙ্গে সেও এসেছে কলকাতা থেকে। লাল কাপড় বিছানো পথের ওপর দিয়ে দুজনেই এগিয়ে চলেছে বাড়ির দিকে। পথের দুপাশে ফুলের বাগান, গাছে গাছে নানান রকমের ফুল ফুটে রয়েছে। সীতারাম সেই দিকে তাকিয়ে বলল, আগেকার দিনে আমাদের এই সুলতানপুরে ফুলের গাছ ছিল না, ঠাকুর পুজোর জন্য ফুল পাওয়া যেত না। সুধীর বলল, ফুল আরও অনেক ছিল কাকাবাবু। কাল কোথাকার কোন এক রাজা এসেছিলেন কিনা রঞ্জনের বিয়ের সম্বন্ধ করতে, সেই জন্য ফুলগুলো তুলে ঘরে ঘরে সব ফুলদানিতে সাজিয়ে দেওয়া হয়েছিল। সীতারাম হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সুধীর ভাবল, বুঝি ফুলের জন্যই তিনি দাঁড়ালেন। বলল, আজ আমি আপনার হাতে কিছু ফুল দিয়ে দেব, বাড়ি ফেরবার সময় হাতে করে নিয়ে যাবেন। কথাটা কিন্তু সীতারাম শুনেও শুনল না। জিজ্ঞাসা করল, রাজা এসেছিলেন? কোথাকার রাজা? সুধীর বলল, তা জানি না। রঞ্জনের বিয়ের সম্বন্ধ ঠিক করতে এসেছিলেন? সুধীর বলল, আজ্ঞে হ্যাঁ, দেনা পাওনার কথাবার্তা সবই বোধহয় ঠিক হয়ে গেল। বাবু এইবার মেয়ে দেখতে যাবেন আর অমনি বিয়ের দিন ঠিক করে আসবেন। সীতারামের মাথার ভিতরটা কেমন যেন দপদপ করছে। কোথাও বসবার জায়গা নেই, নইলে হয়তো বসেই পড়ত সেইখানে। সুধীর কিন্তু হাসতে হাসতে আর একটা ভারী মজার খবর দিল। বলল, রঞ্জন আবার এমনি লাজুক ছেলে। রাজাবাবু এখান থেকে যাবার আগে বললেন, ডাকুন রঞ্জনকে, আশীর্বাদটা একেবারে সেরে দিয়েই যাই। কিন্তু কোথায় রঞ্জন? সে তখন পালিয়ে গেছে। ফিরে যখন এলো, রাজাবাবু তখন চলে গেছেন। বাবু জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলি? রঞ্জন বলল, কয়লা খাদের নিচে। আমার কাছে কিন্তু চুপি চুপি বলল, লুকিয়েছিল আপনাদের সেই মুকুজ্জে পুকুরে। কথাগুলো সীতারামের কানে গেল কিনা কে জানে। সে তখন তার পকেট থেকে দেবু চাটুর্যের দেওয়া হ্যান্ড নোটটি বের করেছে। সুধীরের হাতে সেই হ্যান্ড নোটটি দিয়ে বলল, শোনো সুধীর, আজ আর আমি তোমার বাবুর সঙ্গে দেখা করব না। এই হ্যান্ড নোটটি সেদিন তোমার হাতে ফিরিয়ে দিতে আমি ভুলে গিয়েছিলাম। এইটি দেবুর হাতে দাওগে, আমি আবার আসব। এই বলে আর মুহূর্ত মাত্র অপেক্ষা না করেই সীতারাম চলে এলো সেখান থেকে। সুধীর কিছুই বুঝতে পারল না। হ্যান্ড নোটের কাগজখানি হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। আজকের মতো এই পর্যন্ত। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আজকের মতো নমস্কার।